তিস্তা নদী আমাদের জীবন রেখা। তিস্তা আমাদের মায়ের মতো ছিল। এই তিস্তা নদী ঘিরে এই এলাকা একটি সমৃদ্ধ অঞ্চল হিসাবে এক সময় ছিল। পানির বৈষম্যের কারণে সেই তিস্তা নদী এখন শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল তিস্তার এই দৈন্য দশার থেকে একটি পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়নের যে দাবি করা হচ্ছে, কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার 16টি বছর রাষ্ট্র ক্ষমতা থাকার পরেও এটার প্রতি কোনো গুরুত্ব দেননি। পরবর্তীতে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার এর কাছেও আমরা বারবার দাবি উত্থাপিত করছি, কিন্তু সেখানেও আমার মনে হয় রাজ্য সরকার খুব বেশি গুরুত্ব দিচ্ছে। এই যে হারিয়ে যাওয়া মানুষগুলো তিস্তা পাড়ে কে কোথায় চলে গেছে কারো সন্ধান আমরা জানি না। দিন দিন রংপুরের মানুষ ভূমিহীন ভিক্ষুকে পরিণত হচ্ছে। এর প্রতি সরকারের কোনো দৃষ্টি রয়েছে বলে আমার মনে হয় না। এই তিস্তা পাড়ের আত্মনাদ, তিস্তা পাড়ের বেদনা, তিস্তা পাড়ের বৈষম্য শুধু তিস্তা পাড়ের ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, রংপুরের উন্নয়নের ক্ষেত্রেও আমরা বৈষম্য শিকার হয়েছি। নিশ্চয়ই আপনারা জানেন, গত বাজেটে আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র 1 লক্ষ টাকা। রংপুর সিটি কর্পোরেশনের কোনো বরাদ্দই দেওয়া হয়নি। এগুলো থেকে প্রমাণিত হয় যে আমরা রংপুর কত বৈষম্য শিকার হয়েছি। অথচ রংপুর হচ্ছে শস্য ভান্ডার। বাংলাদেশের খাদ্যের বেশিরভাগ এই রংপুর বিভাগ থেকে আমরা সরবরাহ করে থাকি। তো তিস্তা নদী নিয়েও বৈষম্য হচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার বন্দরের উন্নয়নের জন্য, সক্ষমতা বৃদ্ধির জন্য 13,000 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অথচ তিস্তা মহাপরিকল্পনার বাজেটে বা আগামী দিনে কতটুকু দিবে কি দেবে না সে ব্যাপারে কোনো পরিষ্কার ধারণা দিচ্ছে না। ইতিমধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করেছেন। চীনের রাষ্ট্রদূতের সঙ্গে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একাধিকবার বৈঠক করেছেন। সে বৈঠকের ফলাফল কি সেটাও জাতিসংঘে পরিষ্কার করা হচ্ছে না। চীন থেকে ফিরে এসে আমরা আশা করেছিলাম যে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে সরকার একটা স্পষ্ট ধারণা আমাদেরকে দিবে, সেটাও আমরা এখনো পাচ্ছি না। পাশাপাশি কিছু পরিবেশবাদী এনজিও তারা আবার বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে বিরোধিতা করছে। এটা আমার মনে হয় যে দেশীয় এবং আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ। তিস্তা এলাকার যেনারা পরিকল্পনা করেছিলেন, এস্টিমেট নকশা করেছিলেন, পাওয়ার চায় না। তারা 5 জেলা সফর করেছেন। ইতিমধ্যে গণশুনানি হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানে পরিষ্কার সমস্ত পেশাজীবী মানুষ, সর্বস্তরের মানুষ তাদের কাছে দাবি করেছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। কিন্তু পরিবেশের অজুহাত দিয়ে এই সমস্ত ছোট ছোট কিছু গোষ্ঠী এটার বিরোধিতা করছে। তাদের কাছে আমার প্রশ্ন, যখন লোকালয়ে নিশ্চিহ্ন হয়ে গেল, বন উজাড় হয়ে গেল, বাড়ি ভিটা ধ্বংস হয়ে গেল, তখন তিস্তা নদী যখন শুধু বালুচরে পরিণত হলো, তখন পরিবেশটা কোথায় ছিল সেই ব্যাপারে তারা কোনো ভূমিকা রাখে না। আমাদের অঞ্চলের মানুষ যাতে প্রান্তিক পর্যায়ে থাকে সেই ব্যবস্থাটা তারা করতে চায়। তো আমি মনে করি যে এই দাবি আমাদের আরো সোচ্চার হতে হবে, আরো সংগঠিত করতে হবে। নাহলে রংপুরের প্রতি যে অবহেলা, বঞ্চনা এটা থেকেই যাচ্ছে আমার ধারণা। যেখানে 48 ঘন্টা চরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ, সব পথের সব মতের মানুষ এখানে জড়িত হয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, সব ধর্মের মানুষ এখানে যুক্ত হয়েছিল। শিল্পীরা যুক্ত হয়েছে, আপনারা সাংবাদিকরা যুক্ত হয়েছেন, সমস্ত পেশাজীবী যুক্ত হয়েছে। এটা কোনো দলের, কোনো ব্যক্তির আন্দোলন ছিল না। তারপরও সরকার এখানে গুরুত্ব দিচ্ছে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বক্তৃতায় পরিষ্কার বলেছে, তিস্তার পানির ব্যাপারে একটা বলেছেন যে এটা কূটনৈতিক আলোচনা করে সমাধান করতে হবে। তা যদি সম্ভব না হয়, এই যে আমাদের যে সনদ স্বাক্ষর হয়েছে বাংলাদেশের সঙ্গে পানি আন্তর্জাতিক জাতিসংঘের সঙ্গে, প্রয়োজন হলে জাতিসংঘের তো সরকারকে উত্থাপন করতে হবে। সর্বোপরি আমাদের দল থেকে পরিষ্কার উনি বলেছেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি বিএনপি ক্ষমতায় যেতে পারে, তাহলে তিস্তা নদীর মহাপরিকল্পনাকে সর্বাধিক অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করা হবে। এই কারণে আমরা আগামীকাল এই রংপুর শহরে একটি বিশাল গণপদযাত্রার কর্মসূচি ঘোষণা করেছি। এটি আমাদের ঐতিহাসিক শাপলা চত্বর থেকে শুরু হবে এবং এটি জেলা স্কুলের মাঠে গিয়ে আমরা শেষ করব।